প্রিয় দর্শক, প্রেগনেন্সি একটা মানুষের জীবনের খুবই ইম্পর্ট্যান্ট একটা পিরিয়ড। এই সময়টায় আসলে কি করণীয় আর কি করণীয় না, কিংবা এখন সময় যেহেতু অনেক সচেতনতার, তাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রেগনেন্সির আগে থেকেই কিন্তু মানুষের অনেক বিষয়ে সচেতন হওয়া জরুরি। তাই এই ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে আজকে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা হাজির হয়েছি বিজয় টেলিভিশনের আপনাদের পছন্দের পডকাস্টে স্বাস্থ্য পরামর্শে। আমরা কথা বলবো আজকে প্রেগনেন্সি রিলেটেড জটিলতা, কি করণীয় না, সব কিছু বিষয়ে। আর এই বিষয়ে আমার কাছে এই মুহূর্তে এমন একজন মানুষ আছেন যার আসলে এক্সপার্টাইজ হচ্ছে গাইনোকোলজি নিয়ে। তিনি হচ্ছেন প্রফেসর নিয়াজ টি পারভিন, সিনিয়র কনসালটেন্ট, ইম্পাস হসপিটাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি তো খুব ভালো থাকি সব সময়, তবে আজকে যে বিষয়টা নিয়ে আমি জানবো, আমার বিশ্বাস যে দর্শক যারা আমাদের সাথে পুরো সময়টুকু জুড়ে থাকবেন তাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। প্রথম কথা হচ্ছে, এখন তো প্রেগনেন্সি এমন একটা বিষয়ে দাঁড়িয়ে গিয়েছে, প্রেগনেন্সি মানুষ আসলে অনেক বেশি সচেতন। প্রেগনেন্সি একটা শুরু করার আগেই বা একটা প্ল্যান করার আগেই কিন্তু মানুষ ডক্টরের কাছে আসে। তখন আসলে তাদের কি কি করণীয় থাকে বা আসা কি উচিত কিনা? অ্যাকচুয়ালি গর্ভাবস্থা বা প্রেগনেন্সি একটি নারীর জন্য একটি আশীর্বাদ। এই প্রেগনেন্সির মাধ্যমে একটি মেয়ে যেমন তার মাতৃত্ব খুঁজে পায়, ঠিক তেমনিভাবে এই প্রেগনেন্সির যে কোনো জটিলতার জন্য একটি নারী মৃত্যু পর্যন্ত হতে পারে। এর জন্যই চাই গর্ভকালীন অবস্থায় সচেতনতা এবং যথাযথ ব্যবস্থা। তো আমি সবসময় আমার পেশেন্টদের বলে থাকি যে, বা অ্যাডভাইস করে থাকি, আমার সাজেশন যেটা, যে প্রেগনেন্সিটা কিন্তু আনপ্ল্যানভাবে যাতে না হয়, প্রতিটা প্রেগনেন্সি হবে পরিকল্পিত এবং পুরো প্রেগনেন্সি পুরোটা সময় জুড়েই যাতে সে ডক্টরের তত্ত্বাবধানে থাকে এবং সেটা ডেলিভারি পর্যন্ত। আর কিন্তু সবচেয়ে আইডিয়াল হয় যে একটি কাপল বিয়ের পরে প্রথমে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং করে নেবে। হ্যাঁ, তার ডক্টরের কাছে এসে তার সব কিছু ফিট আছে কিনা, তার প্রেগনেন্সি নেওয়ার জন্য তার ফিজিক্যাল কন্ডিশন, মেন্টাল কন্ডিশন, তার সব কিছু মেডিকেল কন্ডিশন সব কিছু ওকে আছে কিনা সেটা দেখে তারপরে সে প্রেগনেন্সির জার্নিটা শুরু করবে। তো এখানে আমরা যখন প্রি প্রেগনেন্সি পিরিয়ডে আসে, আমরা তখন দেখে নিই যে তার বয়সটা ঠিক আছে কিনা প্রেগনেন্সি নেওয়ার জন্য, তার ওয়েটটা ঠিক আছে। কত থেকে কত আমরা আইডিয়াল মনে করি? বয়সটার জন্য অ্যাকচুয়ালি 20 থেকে 35। হ্যাঁ, কারণ 20-র আগে হলে সেটা টিনেজ প্রেগনেন্সি হয়, সেগুলোর অনেক জটিলতা হতে পারে। আর 35-এর পরে কিন্তু এল্ডারলি যাদের হয় তাদের কিন্তু আবার অন্য ধরনের জটিলতা হতে পারে। বয়সের সাথে সাথে কিছু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হতে পারে, কিছু মেডিকেল কন্ডিশন হতে পারে। কাজে পারফেক্ট এজ হচ্ছে 20 থেকে 35, কিন্তু সত্যিকার দেখা যায় যে এখন কেরিয়ার বা সব কিছু মিলিয়ে কিন্তু মেয়েদের দেরি হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে ওয়েট, বয়স, তারপরে হচ্ছে কিছু মেডিকেল কন্ডিশন থাকলে আগে থেকে সেগুলো কন্ট্রোল করিয়ে তারপর প্রেগনেন্সি যাত্রাটা শুরু করবে। কারো কারো কিছু ক্রনিক ডিজিজ থাকতে পারে, সেগুলোর জন্য হয়তো কিছু মেডিসিন নিচ্ছে, যেমন ডায়াবেটিস থাকতে পারে, প্রেশার থাকতে পারে, থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। তো এগুলো সব কিছু মেডিকেল কন্ডিশন চেক আপ করিয়ে আমরা বলে থাকি প্রেগনেন্সি নেওয়ার মিনিমাম 2-3 মাস আগে থেকে জিঙ্ক, ফলিক অ্যাসিড, ভিটামিন ডি এগুলো খাওয়া শুরু করে তারপর সে প্রেগনেন্সি জার্নিটা শুরু করবে। প্রেগনেন্সি যখন একটা মেয়ে কনসিভ করেই ফেলে, তখন আসলে তার আইডিয়াল কতবার ডক্টরের কাছে যাওয়া উচিত প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং এর পরে? আচ্ছা, প্রথমে যেটা আমরা বুকিং ভিজিট দেই, তারপর আমরা বলে থাকি যে প্রথম 7 মান্থসে সে প্রতি মাসে একবার করে আসবে, 7 মান্থসের পরে সে মাসে 2বার করে আসবে এবং লাস্ট মান্থটা এভরি উইকে আসবে। এটা হচ্ছে যে নাকি নর্মাল রেস্ট যাদের, কিন্তু হাই রিস্ক যাদের আছে তাদেরকে কিন্তু আমরা একটু ফ্রিকুয়েন্টলি আসতে বলি। এটাই হচ্ছে। আর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে যে একটি নারী সে মিনিমাম 4বার হলেও সে ডক্টরের কাছে আসবে এবং কোনো প্রেগনেন্সি যাতে ডক্টর অ্যাটেন্ডেন্স ছাড়া না হয়, মিনিমাম 4বার করে হলেও তাকে ডক্টরের চেক আপে আসতে হবে, অ্যান্টিনাটাল চেক আপে আসতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে আমি কনসিভ করেছি বাসায়, হয়তো আমি ইউরিন কিট দিয়ে হচ্ছে, প্রেগনেন্সি কিট দিয়ে হচ্ছে টেস্ট করে আমি দেখলাম যে আমি কনসিভড, বাট এটাই কি আসলে থেমে থাকার একটা ব্যাপার, নাকি আমার ফার্দার কনফার্মেশন বা আমার কি করা উচিত? না, ডেফিনেটলি। কেন এখন আছে প্রেগনেন্সি একটা আছে যেটা একটোপিক প্রেগনেন্সি। আমি হয়তো বাসায় কিট দিয়ে পরীক্ষা করেছি, আমার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসছে, কিন্তু আমাকে আল্ট্রাসাউন্ড করে, আর্লি আল্ট্রাসাউন্ড করে আমাকে কনফার্ম করতে হবে যে আমার প্রেগনেন্সির সঠিক লোকেশানে আছে। কারণ প্রেগনেন্সিগুলো জ্বরের ভিতরে ছাড়াও জ্বরের বাইরে থাকতে পারে, যেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। এবং এটা একটা অবস্টেটিক্যাল ইমার্জেন্সি। একটোপিক প্রেগনেন্সি যদি যথাসময়ে
চিকিৎসা না নেওয়া হয় তাহলে কিন্তু এটা মানে লাইফ থ্রেটনিং হয়ে যায়। তো অনেকেই হয়তো বাসায় বসে আছে যে আমার তো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ, হয়তো সে আসেনি, কিন্তু যখন আসছে তখন দেখা গেল যে সে অলরেডি রাপচার্ড ইকটোপিক নিয়ে এসছে। কাজে আমাদের কিন্তু গাইনোকোলজিস্ট হিসেবে প্রথমে আমাদের দায়িত্ব থাকে যে পেশেন্ট আসার পরে আলট্রাসাউন্ড করে আমি কনফার্ম করব যে তার ডেটটা ঠিক আছে কিনা, লোকেশনটা ঠিক আছে কিনা, বেবিটা ভায়াবল কিনা, একটা প্রেগনেন্সি না দুটো প্রেগনেন্সি, সাথে আদার কোনো কমপ্লিকেশনস আছে কিনা, এগুলো কিন্তু আমরা ফার্স্ট অ্যান্টিনেটাল ভিজিটে আসলে আলট্রাসাউন্ডের মাধ্যমে এগুলো আমরা আলট্রাসাউন্ডটা করার আইডিয়াল টাইম কখন? আলট্রাসাউন্ডটা আমরা বলে থাকি যে 8 to 10 উইকসে একটা আর্লি আলট্রাসাউন্ড, যেটা ডেটিং আলট্রাসাউন্ড করি, আর 20 উইকসে 5 মাসে আমরা দেখে নিই যে কোনো অ্যানোমালি আছে কিনা, কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা। সেটা অনেক ধরনের অ্যানোমালি থাকতে পারে, অ্যানোমালি স্ক্যান যেটাকে বলি, অ্যানোমালি স্ক্যান যেটা করে থাকি সেটা আমরা 5 মান্থসে করে থাকি। আর লাস্টের দিকে 7-8 মান্থসে আমাদের কিছু ফিটাল গ্রোথের জন্য, যেটা ওয়েলবিংটা ঠিক আছে কিনা, গ্রোথ ঠিক আছে কিনা, প্লাস ফুলের পজিশন ঠিক আছে কিনা এবং আমার প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, বাচ্চা পজিশনটা ঠিক আছে কিনা, এগুলো আমাদের লাস্ট মান্থে করা হয়। বাস্তবে যেটা দেখা যায় প্রতিটা পেশেন্টে কিন্তু ফার্স্ট আমাদের কাছে এসে কিউরিসিটি, যেটা ফার্স্ট কিউরিসিটিতে আমার বয় অর গার্ল। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি কথা বলবো, যেহেতু বাংলাদেশে এখন ল করে দেওয়া হয়েছে যে এই জিনিসটা জানা যাবে না, তাও দর্শকদেরকে জানানোর জন্য আমি ডিটেলস আপনার কাছ থেকে জানতে চাইবো একটা ব্রেকের পরে। হ্যাঁ, শিওর। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ এবং আমরা কথা বলছিলাম প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং এবং ফার্স্ট ট্রাইমেস্টার অ্যাকচুয়ালি কি কি করণীয় সেটা নিয়ে। এই বিষয়টাতেই থাকতে চাইবো একটা ব্রেকের পরে, ফিরছি একটু পরেই। ওয়েলকাম ব্যাক, সাথে আছে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ এবং আমরা কথা বলছিলাম প্রেগনেন্সি রিলেটেড অনেক কিছু নিয়ে। এই মুহূর্তে আমি যার কাছ থেকে এই পরামর্শগুলো শুনছিলাম তার কাছে চলে যেতে চাই। আমার সাথে রয়েছেন প্রফেসর নিয়াজ ডি পারভিন, সিনিয়র কনসালটেন্ট হিসেবেই তো আপনি কাজ করছেন এবং আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো হিউজ। আমরা কথা বলছিলাম যে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ে অনেকগুলো পার্ট নিয়ে এবং ফার্স্ট ট্রাইমেস্টারে ছিলাম। বেসিক্যালি আসলে প্রেগনেন্সির জটিলতা যেটাকে বলি আমরা, কমপ্লিকেশনস, সেটা ফার্স্ট প্রেগনেন্সি মানে ফার্স্ট ট্রাইমেস্টারেই অনেক কিছু বোঝা যায়। সেটা কি কি থাকে? যদিও প্রেগনেন্সি একটা ন্যাচারাল সব কিছু, কিন্তু তারপর কিন্তু অনেক ধরনের জটিলতা হয়ে থাকে। যেমন কিছু আছে মেডিকেল কন্ডিশন, যেমন একটা প্রেগনেন্সিতে কিছু হাইপারটেনশন হতে পারে, ডায়াবেটিস হতে পারে যেটাকে আমরা জিডিএম বলি, থাইরয়েডের প্রবলেম হতে পারে, অ্যাজমা হতে পারে, এই ধরনের কিছু মেডিকেল কন্ডিশন। আরেকটা হচ্ছে যে একটা ব্লিডিংয়ের প্রবলেম হয়, আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং হয়, সেটা আবার যেটা মিসক্যারেজ বলে থাকি। আবার আনফর্চুনেটলি অনেকের দেখা যায় রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে, বারবার করে মিসক্যারেজ হচ্ছে, সেটার পেছনেও কিছু কিছু কারণ থাকে। অনেক সময় দেখা যায় যে তাদের সময়ের আগে ডেলিভারি হয়ে যাচ্ছে, আবার সময়ের আগে দেখা গেলো যে ওয়াটার ব্রেক করে যাচ্ছে, যে সমস্যাগুলো আমরা রেগুলার পেয়ে থাকি। আর কিছু প্রবলেম যে ব্লিডিংটা প্রথমে হয়ে থাকে মিসক্যারেজ, সেইটাই আবার হয়তো 7 মান্থস 8 মান্থসে হয়ে থাকে, যদি ফুলের পজিশনটা নিচে থাকে সেক্ষেত্রে হয়ে থাকে। তো এই ধরনের বিভিন্ন জটিলতা নিয়েই কিন্তু আমাদের কাছে পেশেন্টরা এসে থাকে। কিন্তু প্রথমেই যখন আসে পেশেন্ট, তখন এই জটিলতাগুলো কি প্রিভেনশনের কোনো মেথড তাদেরকে দেয়া হয়? না, এটাই তো হচ্ছে অ্যান্টিনেটাল চেকআপের মানে গুরুত্ব, যে আমরা তো প্রথমে স্ক্রিনিং করে ফেলি, যার ডায়াবেটিস আছে, তার হাইপারটেনশন আছে কিনা, থাইরয়েড আছে কিনা, অ্যাজমা আছে কিনা, আমরা প্রথম যে ইনভেস্টিগেশনগুলো করছি সেগুলোতে আমরা সব কিছু স্ক্রিনিং করে ফেলি। এবং যদি কিছু পাওয়া যায় তাকে আমরা মানে অ্যাপ্রোপ্রিয়েট আমরা ট্রিটমেন্ট অ্যাডভাইস এগুলো দিয়ে থাকি। একটি মায়ের যাদের নাকি প্রেশার আছে, তাদের যদি প্রেশারটা কন্ট্রোলে থাকে তার কিন্তু প্রেগনেন্সিটা স্মুথলি হয়, বেবিটার গ্রোথটাও স্মুথলি হয়। কিন্তু সেই প্রেগনেন্সিটা যদি হঠাৎ করে মানে সেই প্রেশারটা যদি হঠাৎ করে বেড়ে যায়, তাহলে কিন্তু এই প্রেশারের জন্য তার খিঁচুনি পর্যন্ত হতে পারে, যেটাকে আমরা ক্ল্যামশিয়া বলে থাকি। আমাদের দেশে কিন্তু মাতৃমৃত্যুর অন্যতম একটি কারণ হচ্ছে ক্ল্যামশিয়া বা প্রি-ক্ল্যামশিয়া, যেটা হয়তো আমাদের আরবান এখানে হয়তো অত বেশি ডিটেক্টেড হয় না, কিন্তু রুরাল এরিয়াতে কিন্তু আমাদের মায়েরা এখনও মারা যাচ্ছে এই প্রেগনেন্সিজনিত হাইপারটেনশনের জন্য বা ক্ল্যামশিয়ার জন্য। সেটা যদি ওরা সচেতন হয়, রেগুলার চেকআপে থাকে, তাহলে কিন্তু আমরা কন্ট্রোল করতে পারি। ডায়াবেটিসটাও কিন্তু কন্ট্রোল হলে কিন্তু আমরা 40 উইকস পর্যন্ত স্মুথলি প্রেগনেন্সিটা নিতে পারি। কিন্তু যদি ডায়াবেটিসটা আনকন্ট্রোল থাকে, তাহলে কিন্তু বাচ্চা বিভিন্ন ধরনের জন্মগত ত্রুটি হতে পারে। অনেক সময় দেখা যায় বাচ্চা হওয়ার পরে হার্টে ফুটো আছে বা অ্যানেনকেফালি বা মানে নিউরাল টিউব ডিফেক্ট বা বিভিন্ন ধরনের অ্যানাটমিক্যাল অ্যাবনর্মালিটি হয়ে থাকে। এটা কিন্তু দেখা যায় রেট্রোস্পেক্টিভলি আমরা যদি দেখি, দেখা যায় যে হয়তো মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস ছিল বা আনডায়াগনোজ ডায়াবেটিস ছিল,
এটার কিন্তু ফেট হিসেবে কিন্তু তার এই জন্মগত ত্রুটিগুলো হচ্ছে। আর ডায়াবেটিসের জন্য আরও কিছু প্রবলেম হয়, তো বাচ্চা দেখা যাচ্ছে সময়ের আগে ডেলিভারি হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে পেটের মধ্যে 7 মাসে 8 মাসে হঠাৎ করে বেবি নাই হয়ে গেল, এটাও কিন্তু দেখা যায় আনকন্ট্রোল ডায়াবেটিসের জন্য হয়ে থাকে। রাইট। তো এই ধরনের সমস্যাগুলোই জটিলতাগুলো হয়ে মানে থাকে। এখন হচ্ছে জেস্টেশনাল যে ডায়াবেটিস এটা কিন্তু খুবই কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেটা আমাদের এনভায়রনমেন্টাল বা জেনেটিক্স আমরা যেটাই বলি না কেন, এবং এই বিষয়টা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করাটা খুব ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়েছে, বিকজ আমি আমার ফ্যামিলিতে দেখেছি এটা রান করেছে। সো ডায়াবেটিস তো অবশ্যই এটা সম্পর্কে সচেতনতা, প্রিনেটাল চেক আপ এবং সেই সাথে হচ্ছে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিংয়ের মধ্যেই আমরা জানতে পারবো। কিন্তু যখন একটা মেয়ে কনসেপ্ট করে ফেলে, তার যে রিকারেন্ট আপনি বলছিলেন যে ব্লিডিং হওয়াটা, মানে এই ক্ষেত্রে তার হাতে কি থাকে করার? আচ্ছা, যেটা হলো রিকারেন্ট ব্লিডিং বা রিকারেন্ট প্রেগনেন্সি লস আমরা বলে থাকি। একটি মায়ের 3 বার 4 বার 5 বার প্রতিবারই মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু পেশেন্টের যেমন মানে ডিসঅ্যাপয়েন্টিং, ডক্টরের জন্য কিন্তু সেম ওয়েতে। হ্যাঁ, খুবই ওরা আপসেট থাকে, ডিপ্রেস থাকে পেশেন্টগুলো। হ্যাঁ, তাদের সংসারও ভেঙে যাওয়ার মতো হয়। তো এক্ষেত্রে আমাদের থরো ইনভেস্টিগেশন করতে হয় যে এই রিকারেন্ট প্রেগনেন্সি লসের পিছনে কি তার কোনো ডায়াবেটিস আছে, নাকি তার কোনো ইনফেকশন আছে, নাকি কোনো ইমিউনোলজিক্যাল প্রবলেম আছে। আমাদের কিছু ইমিউনোলজিক্যাল প্রবলেম, অ্যান্টিফসফোলিপিড অ্যান্টিবডি বা এই টাইপের কিছু ইমিউনোলজিক্যাল ফ্যাক্টরের জন্য রিকারেন্ট প্রেগনেন্সি লস। আরেকটা কারণ দেখা যায় রিকারেন্ট প্রেগনেন্সি লসের, যে জরায়ুতে যদি কোনো প্রবলেম থাকে, যেমন জরায়ুতে হয়তো টিউমার আছে, জ্বরের জন্মগত কোনো ত্রুটি আছে, অথবা জ্বরের সার্ভিক্স, যেটা আমরা জ্বরের মুখ, ওখানে যদি কোনো জ্বরের সার্ভিক্সটা যদি শর্ট হয় বা ওপেন থাকে, যেটাকে আমরা সার্ভিক্যাল ইনকম্পিটেন্স বলি, এক্ষেত্রেও কিন্তু রিকারেন্ট প্রেগনেন্সি লস হতে পারে। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এই কেসগুলো আমাদের কাছে যদি যথাযথ সময় আসে, আমরা কিন্তু সেগুলোকে ডায়াগনোসিস করে নেক্সট টাইম তার প্রেগনেন্সির প্রথম থেকে যদি আমরা প্রিকশন নেই, মেজার নেই, অ্যাপ্রোপ্রিয়েট মেজার যদি না হয়, তাহলে কিন্তু এতগুলো প্রেগনেন্সি লসের পর একটা সাকসেসফুল প্রেগনেন্সি সম্ভব। তো আজকের মেসেজের মাধ্যমে সেটাই দিতে চাই, যাদের এগুলো আছে তারা অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় আসতে হবে। আচ্ছা, আমরা প্রেগনেন্সি কমপ্লিকেশনসের মধ্য থেকে যেগুলো জানতে পারলাম, এর বাইরে ডাউন সিনড্রোম একটা সময় ছিল যে বাংলাদেশে খুব বেশি হতো। এখন এই জিনিসটা একটু কমে গিয়েছে, তারপরেও কিন্তু এটা হচ্ছে। ডাউন সিনড্রোম বলি বা থ্যালাসেমিয়া বলি, যেটা আসলে আমরা দেখেছি যে প্রজন্মের পর প্রজন্ম ক্যারি করছে। তো এই বিষয়টাও তো আমরা হচ্ছে প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং বা ফার্স্ট ট্রাইমেস্টার এই ডায়াগনোসিস করতে পারি এখন। হ্যাঁ, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ডাউন সিনড্রোম এটা এক ধরনের একটা জেনেটিক বা ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তো এটার পিছনে কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর আছে। তো এটা হচ্ছে আমরা যেটা বলেছি প্রথমে যে 35-এর মধ্যে প্রেগনেন্সিটা নেওয়ার জন্য, যাদের নাকি এলডারলি পেশেন্ট, মায়েদের বয়স যখন বেড়ে যায় তখন কিন্তু এই ডাউন সিনড্রোম বা ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি হওয়ার টেন্ডেন্সিটা বেড়ে যায়। কারণ একটি সুস্থ বাচ্চার জন্য ক্রোমোজোমটা সুস্থ হতে হবে, নর্মাল হতে হবে। বয়সের সাথে সাথে কিন্তু এই এজিং প্রসেসের জন্য মায়েদের এই ক্রোমোজোমগুলোর এজিং প্রসেসের জন্য কিছুটা ডিফর্মিটি হয়, এবং এই জন্যই দেখা যায় যে এলডারলি মায়েদের যাদের নাকি 35, 40 বা 40-র উপরে যাদের প্রেগনেন্সি হচ্ছে, তাদের কিন্তু ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি, ডাউন সিনড্রোম বা এই টাইপের ক্রোমোজোমাল ডিসঅর্ডার হওয়ার পসিবিলিটি থাকে। এবং এই ডাউন সিনড্রোম বা প্রিনেটাল ডায়াগনোসিস যেটা, এটার কিন্তু আমাদের স্ক্রিনিং আছে। হ্যাঁ, এখন সারা ওয়ার্ল্ডে তো সব কিছু স্ক্রিনিং হয়, যেহেতু বাইরের মায়েদের এজ একটু বেশি থাকে, আমাদের দেশে কম্পারেটিভলি হয়তো একটু টিনেজ প্রেগনেন্সি বেশি হয়, কিন্তু ওয়েস্টার্ন সোসাইটিতে দেখা যায় মায়েরা হয়তো বেবি নিচ্ছে 35 বা 40 কাছাকাছি, তাদের ক্যারিয়ার সব কিছু মিলিয়ে। তো ও দেশে কিন্তু রুটিনলি প্রিনেটাল স্ক্রিনিং হয়, যেটা ডাউন সিনড্রোমের জন্য বিভিন্ন, এখন আমাদের অনেক অ্যাডভান্স হয়ে গেছে, আমাদের দেশেও সেটা প্রচলিত আছে। তো আমরা কিন্তু ডাউন সিনড্রোমের জন্য আমাদের কিছু ব্লাড টেস্ট আছে, কোরোনিক ভেলাস স্যাম্পলিং, অ্যামনিওসেন্টেসিস এগুলো আছে, প্লাস আমাদের একটা এনটি স্ক্যান করা হয় 11 উইক্সে। এনটি স্ক্যানের মাধ্যমেও কিন্তু আমরা দেখি যে ডাউন সিনড্রোমের কোনো কিছু রিস্ক আছে কিনা, সেটা কিন্তু আমরা ডায়াগনোসিস করতে পারি। তো এনটি স্ক্যানটা আমরা কিন্তু রুটিনলি পেশেন্টদের এখনও আমরা স্টার্ট করিনি, যেহেতু এটা একটা ব্যয়বহুল। তো যাদের নাকি রিস্ক আছে তাদেরকে কিন্তু আমরা অবশ্যই করে থাকি, এনটি স্ক্যানটা করে আমরা সেটা করতে পারি। আরেকটা হচ্ছে থ্যালাসেমিয়া, যেটা এটাও কিন্তু একটা জেনেটিক ডিসঅর্ডার। তো থ্যালাসেমিয়া আমি যেটা বলছিলাম, আমরা
প্রি প্রেগনেন্সি কাউন্সিলে কিন্তু সেটাও আমরা মানে স্ক্রিনিং করে নিতে পারি যে তার থ্যালাসেমিয়ার কোনো রিস্ক আছে কিনা তার ফ্যামিলিতে, মানে ওয়াইফের কি থ্যালাসেমিয়া মাইনর আছে কিনা, সেক্ষেত্রে আমরা হাজব্যান্ডকে করে নেব যে হাজব্যান্ডেরও কিছু আছে কিনা। দুজনে যদি মাইনর হয় তাহলে হয়তো বেবি এফেক্টেড হওয়ার বেশি পসিবিলিটি থাকে। আর এখানে যদি ওয়াইফ পজিটিভ থাকে থ্যালাসেমিয়া মাইনর কিন্তু হাজব্যান্ড নর্মাল আছে, তাহলে কিন্তু সে সেফ। আমার আরেকটা জিনিস আছে ব্লাড গ্রুপটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যদি নেগেটিভ হয় সেক্ষেত্রে আমাদের হাজব্যান্ডের ব্লাড গ্রুপটা ইম্পর্টেন্ট। যদি হাজব্যান্ড পজিটিভ থাকে ওয়াইফ নেগেটিভ থাকে সেক্ষেত্রে বেবির নেগেটিভ বা পজিটিভ হলে একটা প্রবলেম হয়। সেই ধরনের প্রিকশনটা আমরা আগে থেকে ইনভেস্টিগেশনগুলো করা থাকলে আমরা প্রিকশন নিতে পারি। আমরা তো কথা বলছিলাম প্রেগনেন্সি কমপ্লিকেশনস নিয়ে, আসলে থার্ড ট্রাইমেস্টার বা পরের দিকে জটিলতা কি হতে পারে যখন একটা বেবি ডেলিভারির টাইম হয় সেটা নিয়ে কথা বলবো একটা ব্রেক থেকে ফিরে আসবো পরে। ভিউয়ার্স, আপনারা দেখছিলেন স্বাস্থ্য পরামর্শ, এই মুহূর্তে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, কোথাও যাবেন না, ফিরছি একটু পরে। Once again, welcome back. This is me, Dr. Strapona Tauhida, and you're watching BJ Television. স্বাস্থ্য পরামর্শে আছে প্রিয় দর্শক, আমার সাথে ছিলেন এবং আছেন এখনও প্রফেসর নিয়াজ টি পারভিন, সিনিয়র কনসালটেন্ট, ইম্পালস হসপিটাল। আরও একবার আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা কথা বলছিলাম প্রেগনেন্সি কমপ্লিকেশনস নিয়ে। লাস্ট ট্রাইমেস্টারে যাওয়ার আগে আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, প্লাসেন্টা প্রিভিয়া বা প্লাসেন্টা রিলেটেড অনেক ধরনের জটিলতা থাকে, যেটা অনেক সময় মানুষকে আমি দেখেছি অনেক ধরনের সাফারিংসের মধ্য দিয়ে যেতে। সেই বিষয়ে আপনার অ্যাডভাইস কি থাকবে? এটা কিন্তু এখন একটা প্লাসেন্টা প্রিভিয়া অনেক বেশি কমন হয়ে গেছে, যেটা আগে ছিল না। এবং এটার পিছনে কারণটা হচ্ছে কি কারণ? আমাদের রিপিটেড যে সি সেকশন হচ্ছে। আচ্ছা, আগে কিন্তু এত হয়তো 30 বছর আগে এত সি সেকশন ছিল না, এখন যেটা সি সেকশন জেনারেলি আমাদের বেড়েছে। তো যত বেশি সি সেকশন হবে প্লাসেন্টা প্রিভিয়া রিস্কটা তত বেড়ে যায়। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে, শুধু প্লাসেন্টা প্রিভিয়া হলে তো তাও রিস্কটা আছে, কিন্তু প্লাসেন্টা প্রিভিয়া অনেক সময় দেখা যায় প্লাসেন্টা এক্রিটা ইনক্রিটা হয়ে যায়, যে প্লাসেন্টা তো নিচে থাকেই প্লাস প্লাসেন্টা হয়তো আশেপাশের অর্গানের মধ্যে যেমন ব্লাডার বা আশেপাশে এটা মানে পেনিট্রেট করে ঢুকে যায়। তখন কিন্তু সেই কন্ডিশনটা যদি আমরা আগে থেকে ডায়াগনোসিস না করতে পারি তাহলে কিন্তু ইট ইজ এ মানে লাইফ তো এর জন্য দরকার প্রপার আল্ট্রাসাউন্ড করে আগে থেকে সেটা ডায়াগনোসিস করা এবং প্রপার মেজার নিয়ে ডেলিভারিটা শুরু করা। হ্যাঁ, যে প্রপার জায়গাটা শেরিকেয়ার হসপিটাল যেখানে সব ধরনের ফ্যাসিলিটিস আছে, ব্লাড ট্রান্সফিউশন, অ্যানেস্থেশিয়া, নিউনেটোলজি সব ধরনের, এবং এক্সপার্ট অবস্টেট্রিশিয়ান যেখানে আছে, এরকম জায়গায় মানে প্লাসেন্টা প্রিভিয়া যেতে হয় সেটার মানে ডেলিভারিটার অ্যারেঞ্জ করা। আরেকটা হচ্ছে ফুলটা নিচে থাকলে যেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া বলে থাকি, ব্লিডিং কিন্তু বেশি হবে। এখানে কিন্তু ব্লাড, আমি যেটা আগেই বলেছি, ব্লাড গ্রুপ জেনে ডোনার রেডি করে রাখা। আমাদের দেশে কিন্তু এখনও মাতৃমৃত্যুর একটা অন্যতম কারণ হচ্ছে পোস্টপার্টাম হিমোরেজ, অতিরিক্ত যদি ব্লিডিং হয়। তো আমাদের কিন্তু এগুলো নিয়ে অনেক সিম্পোজিয়াম, আমাদের অনেক সেমিনার রেগুলারই হচ্ছে, দেশে হচ্ছে। আমরা ইন্টারন্যাশনালিও এবার আমরা ফিগার কনফারেন্সে গিয়েছিলাম, ওখানেও পিপিএইচকে অনেক হাইলাইট করা হয়েছে এবং 5 অক্টোবরকে একটা পিপিএইচ ডে হিসেবে ডিক্লেয়ার করা হয়েছে এবার ফিগার এসে। তো একটা মাও যাতে পিপিএইচে মানে রক্ত ক্ষরণে মারা না যায় সেটার জন্য আমরা ব্লাড গ্রুপ জেনে রাখবো, আগে থেকে আল্ট্রাসাউন্ড করে সব কিছু জেনে রাখবো যে প্লাসেন্টা প্রিভিয়ার কোনো রিস্ক আছে কিনা। তো এগুলোই হাই রিস্ক প্রেগনেন্সি, যেগুলো হঠাৎ করে সাডেনলি একটা মায়ের মৃত্যু কারণ হতে পারে। এখন আমি আসলে ডেলিভারির প্রসেস এবং ডেলিভারিতে দেখা যাচ্ছে বাংলাদেশে, আপনি একটু আগে বললেন যে সি সেকশন অনেক বেশি হয়। কেন সি সেকশন বেশি হয়? অ্যাকচুয়ালি কথাটা আমি একটু কারেক্ট করি, শুধু বাংলাদেশে কিন্তু সি সেকশন হচ্ছে না, গ্লোবালি কিন্তু সি সেকশনের রেট বেড়েছে। হ্যাঁ, বাংলাদেশের মতো করে বাড়েনি, বাংলাদেশ বা ইন্ডিয়া, পাকিস্তান, যেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 10 থেকে 15% সি সেকশন, আমাদের দেশে তার চেয়ে বেশি আছে। অ্যাকচুয়ালি এখন তো মানে আমাদের ফ্যামিলি নর্মটাও একটু ডিফারেন্ট হয়েছে। আগে যেমন অনেক বড় ফ্যামিলি ছিল, 7, 8, 9 গ্র্যাভিডা, তাদের ইজিলি নর্মাল ডেলিভারি হয়ে যেত। এখন তো ছোট ফ্যামিলি, মেয়েরা কিন্তু ক্যারিয়ার সবকিছু করে কিন্তু একটু লেট এজে প্রেগনেন্সি নিচ্ছে, তাদের বয়সটাও বেড়ে যাচ্ছে। একটা আর্লি স্টেজে ডেলিভারিটা যতটা ইজি হয়, লেট স্টেজে 30-35 কিন্তু তখন একটা মেয়ের শরীর যখন বডি যখন অনেক ম্যাচিওর হয়ে যায়, স্ট্রং হয়ে যায়, স্টাফ হয়ে যায়, তখন কিন্তু নর্মাল ডেলিভারির ফেভার অনেকটা থাকে না। আরেকটা হচ্ছে যে এখন কিন্তু আমাদের নর্মাল ডেলিভারির চেয়ে সি সেকশনটাতে অনেক সেফটি এসেছে, যেমন আমাদের অ্যানেস্থেশিয়া এসেছে, ব্লাড ট্রান্সফিউশন এসেছে, অ্যান্টিবায়োটিক এসেছে, এজন্য মানে সি সেকশনটা অনেকটা ইজি মনে হয়। আরেকটা ইম্পর্টেন্ট যেটা কারণ হচ্ছে আমাদের কিন্তু পেইন।
পেইনের জন্য কিন্তু আমাদের অনেক মেয়েরা হচ্ছে পেইনটা সহ্য করতে পারে না। এর জন্য যখন নাকি 1 ঘন্টা পেইন হয় তখনই বলে আর পারছে না। বা যাদের হয়তো ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজন যাদের এক্সপিরিয়েন্স আছে যে 20 ঘন্টা পেইন ছিল, বা পেইন থাকার পরে হয়তো পরে যে সি সেকশন করতে হয়েছে বা বেবি খারাপ হয়ে গেছে, তখন কিন্তু তারাই পেইনটা নিতে চায় না বা রিস্কটাও নিতে চায় না। আচ্ছা, এই জিনিসটা আমি একটু জানতে চাই। দেশের বাইরে দেখা যায় নর্মাল ডেলিভারির ক্ষেত্রেও পেইনটা খুবই স্মুথ করে দেয়া হয় এবং নর্মাল ডেলিভারিটাকেও খুবই স্মুথ করা হয়। সেখানে এপিডুরাল দেয়া হয়, সেখানে মনিটরিংটা অনেক ডিফারেন্ট থাকে। সো ওইখানকার কিন্তু নর্মাল ডেলিভারি পেইনটা এত বেশি জটিল না যেটা বাংলাদেশে হয়। এটার সাথে কি আপনি একমত কিনা? হ্যাঁ, ডেফিনেটলি। তো যেটা হচ্ছে যে সব দেশেরই হেলথ সিস্টেম তো ডিফারেন্ট, তাই না? হয়তো আমরা অনেকটাই এগিয়েছি, কিন্তু এখনও তো আমরা সেই লেভেলে হয়তো পৌঁছতে পারি না যেটা আমাদের টার্গেট। তো আমাদের দেশে অনেক কিছু ডেফিসিয়েন্সি আছে, যেমন মিডওয়াইফ একটা নর্মাল ডেলিভারির জন্য একটা পেশেন্টকে 24 আওয়ার্স মনিটর করার জন্য 24 আওয়ার্স সার্ভিসটা দেয় কিন্তু মিডওয়াইফ। আমাদের দেশে কিন্তু সেই 1:1 মিডওয়াইফের সেই সাফিসিয়েন্ট নেই। তারপরে অ্যানেস্থেটিস্টেরও কিছুটা ল্যাকিং আছে, তাই না? একটা ইপিডুরাল দেওয়ার জন্য যে অ্যানেস্থেশিয়া একটা পেশেন্টের কিন্তু এখানে 1:1, সেখানে 7/24 কিন্তু সেই সার্ভিসগুলো থাকতে হবে। আর ইপিডুরালটা হয়তো এজন্যই হয়তো আমাদের দেশে এত পপুলার হতে পারেনি বা এত প্রোগ্রেস করতে পারেনি। তো এখন কিন্তু এই যে আমি যেটা বলছি, আমি ইম্পালস হসপিটাল আছি, ইম্পালস হসপিটাল কিন্তু বাংলাদেশের মধ্যে প্রথম মানে প্রাতিষ্ঠানিকভাবে ইপিডুরাল বা পেইনলেস ডেলিভারি স্টার্ট করেছে এবং এখনও কিন্তু আমরা সেই সার্ভিসটা ওখানে দিয়ে যাচ্ছি। আমাদের দেশে আমাদের হসপিটালে পেইনলেস ডেলিভারিটা খুবই পপুলার হয়েছে। ওখানে পুরো সেট আপে একসময় আমরা খুব সাকসেসফুলি সেটা করেছি, এখনও সেটা বিদ্যমান আছে। কিন্তু আমাদের অনেক প্রতিষ্ঠানে গভর্নমেন্ট লেভেলে বা অনেক প্রাইভেটে হয়তো সেটা দিতে পারছে না। আমাদের মিডওয়াইফের যেহেতু ডেফিসিয়েন্সি আছে প্লাস অ্যানেস্থেশিয়া 7/24 আমরা সেই সার্ভিসটা দিতে পারছি না। তো আর পেশেন্টটাও মানে আমাদের পেশেন্টরাও যেটা বলছে যে পেইনকে তারা অসম্ভব মানে ভয় পায়। আর দেখা গেলো যে একটা ডক্টরের কাছে যদি সে রেগুলার চেক আপে থাকে, সে প্রথম থেকে কিন্তু তাকে সেইভাবে কাউন্সেলিং করবে যে তোমার স্টেপ বাই স্টেপ কখন কী করতে হবে। কিন্তু আমাদের দেখা যায় যে পেশেন্টরা কিন্তু একটু বিভিন্ন, হয়তো আজকে এই সেন্টারে আছে, কালকে অন্য একটা সেন্টারে আছে, ডেলিভারির সময় হয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে। এর জন্য হয়তো কিন্তু তাদের ওই পুরো প্রেগনেন্সির প্রোগ্রামটা হয়তো ওইভাবে তাদের হয়ে ওঠে না। হ্যাঁ, তারা হয়তো ডক্টরের প্রতি হয়তো অনেক সময় কনফিডেন্স রাখতে পারে না। কিন্তু বিদেশে তো হয়তো একটা হসপিটালেই তাকে কনফাইন থাকতে হয়, তার যে কোনো প্রবলেমে সে ওখানেই আসছে, তাই না? তো আমার মনে হয় যে আমি আজকে প্রোগ্রামের মধ্যে সেটাই বলবো যে একদম প্রেগনেন্সির প্রথম থেকে যদি সে ডক্টরের মানে তত্ত্বাবধানে থাকে এবং ডক্টরের অ্যাডভাইসগুলো মেনে চলে, তার ফুড স্টাইল, লাইফস্টাইল, এক্সারসাইজ সব কিছুর মধ্যে যদি থাকে এবং সে মেন্টালি যদি প্রিপেয়ার থাকে যে আই উইল ট্রাই, আই ক্যান, হ্যাঁ আমার ডক্টর আমার সাথে থাকবে, আমার হসপিটাল আমার সাথে থাকবে, আমি নর্মালের জন্য ট্রাই করব। হ্যাঁ, পেইন তো কিছুটা থাকবে, কিন্তু অনেক ব্যথার পরে যে প্রাপ্তিটা, এটার মধ্যে কিন্তু অনেক আনন্দ বেশি। নর্মাল ডেলিভারি 20 ঘন্টা জার্নির পরে সে যে প্রাপ্তিটা হচ্ছে, এটা প্রাপ্তিটাই অন্যরকম আনন্দের। তো এই অনুভূতিটি যদি থাকে। আরেকটা কথা, এটা যখনই আমি দেখবো যে আমার কোনো ডাইভার্ট হচ্ছে, যে ফিটাল ডিস্ট্রেস হচ্ছে বা ম্যাটারনাল কিছু, আমি যাতে ইমিডিয়েটলি সি সেকশনে চলে যেতে পারি, সেটার ব্যবস্থা থাকতে হবে। এই ধরনের সেট আপগুলো যদি আমি এনশিওর করতে পারি, তাহলে আমি মনে করি যে আমরা প্রত্যেকেই নর্মাল ডেলিভারির জন্য ট্রায়াল দিতে পারবো এবং ট্রায়াল সাকসেসফুল হবে। সাকসেসফুল না হলে আমরা সি সেকশনে যাব, তাহলে আমি মনে করি যে আলটিমেটলি নর্মাল ডেলিভারি রেটও বাড়বে, সি সেকশনের রেটও কমে আসবে। আমরা আজকে অনেক বিষয়ে কথা বলেছি। আই হোপ যে দর্শকরা এই বিষয়টা বুঝতে পারবেন এবং আমি একটা মেয়ে হিসাবেই বলছি যে নর্মাল ডেলিভারি সবার করা উচিত এবং নর্মাল ডেলিভারির জন্যই ট্রাই করা উচিত। তাহলে সেটা সুস্থ বাচ্চা, সুস্থ মায়ের জন্য অনেক অনেক ইম্পর্ট্যান্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ বিজয় টিভিকে এবং ধন্যবাদ আমার সমস্ত দর্শককে। প্রিয় দর্শক, এই সাথে আমি ডক্টর শ্রাবণা তৌহিদা বিদায় নিতে চাই এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা এতক্ষণ আমাদের সাথেই ছিলেন। অবশ্যই আমি বিশ্বাস করি যে এতটুকু হলেও আপনাদেরকে কিন্তু আমরা গাইড করবার চেষ্টা করেছি। বেসিক্যালি বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে সব সময় একটা মেয়ে বা একটা পরিবার সংশয়ের মধ্যে থাকে, আমরা চেষ্টা করেছি সেই সংশয়গুলো একটু হলেও দূর করবার। আসলে বাংলাদেশের ডক্টরদের উপর আস্থা রাখা উচিত এবং সেই সাথে একজন পেশেন্ট, তারও কিন্তু কাউন্সেলিংটা অনেক
ইম্পর্ট্যান্ট হওয়া উচিত, তাহলে একটা সুস্থ মা এবং সুস্থ বেবি উপহার দেওয়া সম্ভব। আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আবারও দেখা হবে ইম্পর্ট্যান্ট একটা টপিক এবং সেই সাথে ইম্পর্ট্যান্ট একজন পার্সনকে সাথে নিয়ে স্বাস্থ্য পরামর্শে। আল্লাহ হাফিজ আজকের মতো।